গত পর্বে আপনারা যা শুনেছেন, স্বামী ভূপতির খবরের কাগজের প্রবল ব্যস্ততায় বিশাল প্রাসাদে চারুলতা যখন চরম একাকিত্বে ভুগছিল, ঠিক তখনই তাদের সংসারে বসন্তের বাতাসের মতো আগমন ঘটে ভূপতির পিস্তুত ভাই অমলের। অমলের সাহিত্যমনা ও চঞ্চল স্বভাব চারুর ধূসর জীবনে এক নতুন রঙের ছোঁয়া এনে দেয়। দুজনের মধ্যে গড়ে ওঠে এক লুকিয়ে খাতা লেখার গোপন সখ্যতা ও মিষ্টি মান অভিমানের সম্পর্ক। কিন্তু অমল যখন সেই চুক্তির আড়াল ভেঙে নিজের লেখা প্রকাশ করে সাহিত্যিক খ্যাতি পেয়ে যায়, তখন তাকে টেক্কা দিতে চারুও লুকিয়ে নিজের কলম তুলে নেয় এবং অসাধারণ প্রতিভা দেখে অমল রীতিমতো চমকে যায়। চারু অমলের এই গভীর মানসিক টান কি শেষ পর্যন্ত কোনো ঝড়ের পূর্বাভাস এনে দেবে? ভূপতি কি কোনোদিন জানতে পারবে তার ঘরের এই বদলে যাওয়া সমীকরণ? জানতে হলে অবশ্যই শুনতে থাকুন আজকের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। নমস্কার, আমি লোকনাথ। গল্প অ্যান্ড কোং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বিভিন্ন স্বাদের গল্প, প্রবন্ধ এবং উপন্যাস শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শুরু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প নষ্ট নীর। আজ শুনবেন আপনারা দ্বিতীয় এবং অন্তিম পর্ব। সন্ধ্যার সময় বারান্দার টব হইতে জুঁই ফুলের গন্ধ আসিতেছিল। ছিন্ন মেঘের ভেতর দিয়া স্নিগ্ধ আকাশে তারা দেখা যাইতেছিল। আজ চারু চুল বাঁধে নাই, কাপড় ছাড়ে নাই, জানালার কাছে অন্ধকারে বসিয়া আছে। মৃদু বাতাসে আস্তে আস্তে তাহার খোলা চুল উড়াইতেছে এবং তাহার চোখ দিয়া এমন ঝরঝর করিয়া এন জল বহিয়া যাইতেছে তাহা সে নিজেই বুঝিতে পারিতেছে না। এমন সময় ভূপতি ঘরে প্রবেশ করিল। তাহার মুখ অত্যন্ত ম্লান, হৃদয় ভারাক্রান্ত। ভূপতির আসিবার সময় এখন নহে। কাগজের জন্য লিখিয়া প্রুফ দেখিয়া অন্তঃপুরে আসিতে প্রায়ই তাহার বিলম্ব হয়। আজ সন্ধ্যার পরেই যেন কোন সান্ত্বনা প্রত্যাশায় চারুর নিকট আসিয়া উপস্থিত হইল। ঘরে প্রদীপ জ্বলিতেছিল না। খোলা জানালার ক্ষীণ আলোকে ভূপতি চারুকে বাতায়নের কাছে অস্পষ্ট দেখিতে পাইল। ধীরে ধীরে পশ্চাতে আসিয়া দাঁড়াইল। পদশব্দ শুনিতে পাইয়াও চারু মুখ ফিরাইল না। মূর্তির মতো স্থির হইয়া কঠিন হইয়া বসিয়া রহিল। ভূপতি কিছু আশ্চর্য হইয়া ডাকিল, চারু। ভূপতির কণ্ঠস্বরে সচকিত হইয়া তাড়াতাড়ি উঠিয়া পড়িল। ভূপতি আসিয়াছে সে তাহা মনে করে নাই। ভূপতি চারুর মাথার চুলের মধ্যে আঙুল বুলাইতে বুলাইতে স্নেহার্ধ কণ্ঠে জিজ্ঞাসা করিল, অন্ধকারে তুমি যে একলাটি বসে আছো চারু, মন্দা কোথায় গেল? চারু যেমনটি আশা করিয়াছিল, আজ সমস্ত দিন তাহার কিছুই হইল না। সে নিশ্চয়ই স্থির করিয়াছিল অমল আসিয়া ক্ষমা চাহিবে, সেজন্য প্রস্তুত হইয়া সে প্রতীক্ষা করিতেছিল। এমন সময় ভূপতির অপ্রত্যাশিত কণ্ঠস্বরে সে যেন আর আত্মসংবরণ করিতে পারিল না, একেবারে কাঁদিয়া ফেলিল। ভূপতি ব্যস্ত হইয়া ব্যথিত হইয়া জিজ্ঞাসা করিল, চারু, কি হয়েছে চারু? কি হইয়াছে তাহা বলা শক্ত। এমনই কি হয়েছে? বিশেষ তো কিছুই হয় নাই। অমল নিজের নূতন লেখা প্রথমে তাহাকে না শুনাইয়া মন্দাকে শুনাইয়াছে। একথা লইয়া ভূপতির কাছে কি নালিশ করিবে? শুনিলে কি ভূপতি হাসিবে না? এই তুচ্ছ ব্যাপারের মধ্যে গুরুতর নালিশের বিষয় যে কোনখানে লুকাইয়া আছে তাহা খুঁজিয়া বাহির করা চারুর পক্ষে অসাধ্য। অকারণে সে যেন কেন এত অধিক কষ্ট পাইতেছে, ইহাই সম্পূর্ণ বুঝিতে না পারিয়া তাহার কষ্টের বেদনা আরো বাড়িয়া উঠিয়াছে। বলো না চারু, তোমার কি হয়েছে? আমি কি তোমার উপর কোনো অন্যায় করেছি? তুমি তো জানোই কাগজের ঝঞ্ঝাট নিয়ে আমি কিরকম ব্যতিব্যস্ত হয়ে আছি। যদি তোমার মনে কোনো আঘাত দিয়ে থাকি, সে আমি ইচ্ছে করে দিইনি।
ভূপতি এমন বিষয়ে প্রশ্ন করিতেছে যাহার একটিও জবাব দেবার নাই। সেই জন্য চারু ভেতরে ভেতরে অধীর হইয়া উঠিল। মনে হইতে লাগিল ভূপতি এখন তাহাকে নিষ্কৃতি দিয়া ছাড়িয়া গেলে সে বাঁচে। ভূপতি দ্বিতীয়বার কোনো উত্তর না পাইয়া পুনর্বার স্নেহসিক্ত স্বরে কহিল, আমি সর্বদা তোমার কাছে আসতে পারিনি চারু, সেজন্য আমি অপরাধী। কিন্তু আর হবে না, এখন থেকে দিনরাত কাগজ নিয়ে থাকবো না। আমাকে তুমি যতটা চাও ততটাই পাবে। চারু অধীর হইয়া বলিল, সেজন্য নয়। ভূপতি কহিল, তবে কি জন্যে? বলিয়া খাটের ওপর বসিল। চারু বিরক্তির সব গোপন করিতে না পারিয়া কহিল, সে এখন থাক, রাত্রে বলবো। ভূপতি মুহূর্তকাল স্তব্ধ হইয়া থাকিয়া কহিল, আচ্ছা আচ্ছা, এখন থাক, বলিয়া আস্তে আস্তে উঠিয়া বাহিরে চলিয়া গেল। তাহার নিজের একটা কি কথা বলিবার ছিল, সে আর বলা হইল না। ভূপতি যে একটা ক্ষোভ পাইয়া গেল, চারুর কাছে তাহা অগোচর রহিল না। মনে হইল ফিরিয়া ডাকি, কিন্তু ডাকিয়া কি কথা বলিবে। অনুতাপে তাহাকে বিদ্ধ করিল, কিন্তু কোনো প্রতিকার সে খুঁজিয়া পাইল না। রাত্রি হইল। চারু আজ সবিশেষ যত্ন করিয়া ভূপতির রাত্রের আহার সাজাইল এবং নিজে পাখা হাতে করিয়া বসিয়া রহিল। এমন সময় শুনিতে পাইল মন্দা উচ্চস্বরে ডাকিতেছে, ব্রজ, ব্রজ। ব্রজ চাকর সাড়া দিলে জিজ্ঞাসা করিল, এই অমলবাবুর খাওয়া হয়েছে কি? ব্রজ উত্তর করিল, হ্যাঁ হ্যাঁ হয়েছে। মন্দা কহিল, খাওয়া হয়ে গেছে, অথচ পান নিয়ে গেলি না রে। মন্দা ব্রজকে অত্যন্ত তিরস্কার করিতে লাগিল। এমন সময় ভূপতি অন্তঃপুরে আসিয়া আহারে বসিল। চারু পাখা করিতে লাগিল। চারু আজ প্রতিজ্ঞা করিয়াছিল ভূপতির সঙ্গে প্রফুল্ল স্নিগ্ধভাবে নানা কথা কহিবে। কথাবার্তা আগে হইতে ভাবিয়া প্রস্তুত হইয়া বসিয়াছিল, কিন্তু মন্দার কণ্ঠস্বরে তাহার বিস্তৃত আয়োজন সমস্ত ভাঙিয়া দিল। আহারকালে ভূপতিকে সে একটি কথাও বলিতে পারিল না। ভূপতিও অত্যন্ত বিমর্ষ অন্যমনস্ক হইয়াছিল, সে ভালো করিয়া খাইল না। চারু একবার কেবল জিজ্ঞাসা করিল, কিছু খাচ্ছ না যে? ভূপতি প্রতিবাদ করিয়া কহিল, ও কেন, ও কম খায়নি তো। শয়ন ঘরে উভয়ে একত্র হইলে ভূপতি কহিল, আজ রাত্রে তুমি কি বলবে বলেছিলে? চারু কহিল, দেখো, কিছুদিন থেকে মন্দার ব্যবহার আমার ভালো বোধ হচ্ছে না। ওকে এখানে রাখতে আমার আর সাহস হয় না। কেন, ও কি করেছে? অমলের সঙ্গে ও এমনি ভাবে চলে যে সে দেখলে লজ্জা হয়। তুমি পাগল হয়েছ, অমল ছেলে মানুষ, সেদিনকার ছেলে। তুমি তো ঘরের খবর কিছুই রাখো না, কেবল বাইরের খবর করিয়ে বেড়াও। যাই হোক, বেচারা দাদার জন্য আমি ভাবি। তিনি কখন খেলেন না খেলেন মন্দা তার কোনো খোঁজ রাখে না, অথচ অমলের পান থেকে চুন খসে গেলেই চাকর বাকরদের সঙ্গে বকাবকি করে অনর্থ করে। তোমরা মেয়েরা কিছু ভারী সন্দিগ্ধ, তা বলতে হয়। আচ্ছা বেশ, আমরা সন্দিগ্ধ, কিন্তু বাড়িতে আমি এই সমস্ত বেহায়াপনা হতে দেব না, তা বলে রাখছি। চারুর এই সমস্ত অমূলক আশঙ্কায় ভূপতি মনে মনে হাসিল, খুশিও হইল। গৃহ যাহাতে পবিত্র থাকে, দাম্পত্য ধর্মে আনুমানিক কাল্পনিক কলঙ্ক লেশমাত্র স্পর্শ না করে, এই জন্য সাধ্বী স্ত্রীদের যে অতিরিক্ত সতর্কতা, যে সন্দেহাকুল দৃষ্টিক্ষেপ, তাহার মধ্যে একটি মাধুর্য এবং মহত্ব আছে। ভূপতি শ্রদ্ধায় এবং স্নেহে চারুর ললার চুম্বন করিয়া কহিল, এ নিয়ে আর কোনো গোল করবার দরকার হবে না। উমাপদ ময়মনসিংহে প্র্যাকটিস করতে যাচ্ছে, মন্দাকেও সঙ্গে নিয়ে যাবে। অবশেষে নিজের দুশ্চিন্তা এবং এই সকল অপ্রীতিকর আলোচনা দূর করিয়া দিবার জন্য ভূপতি টেবিল হইতে একটা খাতা তুলিয়া লইয়া কহিল, তোমার লেখা আমাকে শোনাও না চারু। চারু খাতা কাড়িয়া লইয়া কহিল, এ তোমার ভালো লাগবে না, তুমি ঠাট্টা করবে।
ভূপতি এই কথায় কিছু ব্যথা পাইল, কিন্তু তাহা গোপন করিয়া হাসিয়া কহিল, আচ্ছা, আমি ঠাট্টা করব না, এমনি স্থির হয়ে শুনবো যে তোমার ভ্রম হবে, আমি ঘুমিয়ে পড়েছি। কিন্তু ভূপতি আমল পাইল না। দেখিতে দেখিতে খাতাপত্র নানা আবরণ আচ্ছাদনের মধ্যে অন্তর্হিত হইয়া গেল। সকল কথা ভূপতি চারুকে বলিতে পারে নাই। উমাপদ ভূপতির কাগজখানির কর্মাধ্যক্ষ ছিল। চাঁদা আদায়, ছাপাখানা ও বাজারের দিনাশোধ, চাকরদের বেতন দেওয়া, এ সমস্তই উমাপদর ওপর ভার ছিল। ইতিমধ্যে হঠাৎ একদিন কাগজওয়ালার নিকট হইতে উকিলের চিঠি পাইয়া ভূপতি আশ্চর্য হইয়া গেল। ভূপতির নিকট হইতে তাহাদের ২৭০০ টাকা পাওনা জনাইয়াছে। ভূপতি উমাপদকে ডাকিয়া কহিল, এ কি ব্যাপার? এ টাকা তো আমি তোমাকে দিয়ে দিয়েছি, কাগজের দেনা ৪-৫০০ বেশি তো হবার কথা নয়। উমাপদ কহিল, না না, নিশ্চয়ই এরা ভুল করেছে। কিছু আর চাপা রহিল না। কিছুকাল হইতে উমাপদ এইরূপ ফাঁকি দিয়া আসিতেছে, কেবল কাগজ সম্বন্ধে নহে, ভূপতির নামে উমাপদ বাজারে অনেক দেনা করিয়াছে। গ্রামে সে যে একটি পাকা বাড়ি নির্মাণ করিতেছে, তাহার মাল মশলার কত ভূপতির নামে লিখিয়াছে, অধিকাংশই কাগজের টাকা হইতে শোধ করিয়াছে। যখন নিতান্তই ধরা পড়িল, তখন সে রুক্ষ স্বরে কহিল, আমি তো আর নিরুদ্দেশ হচ্ছি নে, কাজ করে আমি ক্রমে ক্রমে শোধ দেব। তোমার সিকি পয়সার দেনা যদি বাকি থাকে, তবে আমার নাম উমাপদ নয়। তাহার নামের বাত্যয়ে ভূপতির কোনো সান্ত্বনা ছিল না। অর্থের ক্ষতিতে ভূপতি তত ক্ষুণ্ণ হয় নাই, কিন্তু অকস্মাতে বিশ্বাসঘাতকতায় সে যেন ঘর হইতে শূন্যের মধ্যে পা ফেলিল। সেই দিন সে অকালে অন্তঃপুরে গিয়াছিল। পৃথিবীতে একটা যে নিশ্চয়ই বিশ্বাসের স্থান আছে, সেইটে ক্ষণকালের জন্য অনুভব করিয়া আসিতে তাহার হৃদয় ব্যাকুল হইয়াছিল। চারু তখন নিজের দুঃখে সন্ধ্যাদীপ নিভাইয়া জানালার কাছে অন্ধকারে বসিয়াছিল। উমাপদ পরদিনেই ময়মনসিংহে যাইতে প্রস্তুত। বাজারের পাওনাদাররা খবর পাইবার পূর্বেই সে সরিয়া পড়িতে চায়। ভূপতি ঘৃণাপূর্বক উমাপদর সহিত কথা কহিল না। ভূপতির সেই মৌনাবস্থা উমাপদ সৌভাগ্য বলিয়া জ্ঞান করিল। অমল আসিয়া জিজ্ঞাসা করিল, মন্দ বৌঠান, এ কি ব্যাপার? জিনিসপত্র গোছাবার ধুম যে? আর ভাই, যেতে তো হবেই, চিরকাল কি থাকবো? ও ও আচ্ছা, যাচ্ছ কোথায়? দেশে। কেন, এখানে অসুবিধাটা কি হলো? অসুবিধায় আমার কি বলো, তোমাদের ৫ জনের সঙ্গে ছিলুম, সুখেই ছিলুম, কিন্তু অন্যের অসুবিধা হতে লাগলো যে, বলিয়া চারুর ঘরের দিকে কটাক্ষ করিল। অমল গম্ভীর হইয়া চুপ করে রহিল। মন্দা কহিল, ছি ছি, কি লজ্জা! বাবু কি মনে করলেন? অমল এ কথা লইয়া আর অধিক আলোচনা করিল না। এটুকু স্থির করিল, চারু তাহাদের সম্বন্ধে দাদার কাছে এমন কথা বলিয়াছে যাহা বলিবার নহে। অমল বাড়ি হইতে বাহির হইয়া রাস্তায় বেড়াইতে লাগিল। তাহার ইচ্ছা হইল এ বাড়িতে আর ফিরিয়া না আসে। দাদা যদি বৌঠানের কথায় বিশ্বাস করিয়া তাহাকে অপরাধী মনে করিয়া থাকেন, তবে মন্দা যে পথে গিয়াছে তাহাকেও সেই পথেই যাইতে হয়। মন্দাকে বিদায় এক হিসাবে অমলের প্রতিও নির্বাসনের আদেশ। সেটা কেবল মুখ ফুটিয়া বলা হয় নাই মাত্র। ইহার পরে কর্তব্য খুব সুস্পষ্ট, আর এক দণ্ডও এখানে থাকা নয়। কিন্তু দাদা যে তাহার সম্বন্ধে কোনো প্রকার অন্যায় ধারণা মনে মনে পোষণ করিয়া রাখিবেন, সে হইতেই পারে না। এতদিন তিনি অক্ষুণ্ণ বিশ্বাসে তাহাকে ঘরে স্থান দিয়া লালন করিয়া আসিতেছেন। সে বিশ্বাসে যে অমল কোনো অংশে আঘাত দেয় নাই, সে কথা দাদাকে না বুঝাইয়া সে কেমন করিয়া যাইবে? ভূপতি তখন আত্মীয়ের কৃতজ্ঞতা, পাওনাদারদের তাড়না, উচ্ছৃঙ্খল হিসাবপত্র এবং শূন্য তহবিল লইয়া মাথায় হাত দিয়া ভাবিতেছিল। তাহার এই শুষ্ক মনোদুঃখের কেহ দোষর ছিল না। চিত্তবেদনা এবং ঋণের সঙ্গে একলা দাঁড়াইয়া যুদ্ধ করিবার জন্য ভূপতি প্রস্তুত হইতেছিল। এমন সময় অমল ঝড়ের মতো ঘরের মধ্যে প্রবেশ করিল। ভূপতি নিজের অগাধ চিন্তার মধ্য হইতে হঠাৎ চমকিয়া উঠিয়া চাহিল, কহিল, খবর কি অমল? অকস্মাৎ মনে হইল অমল বুঝি আরেকটা গুরুতর সংবাদ লইয়া আসিল। অমল কহিল, দাদা,
আমার ওপরে তোমার কি কোনো রকম সন্দেহের কারণ হয়েছে? তোমার উপরে সন্দেহ? মনে মনে ভাবিল, সংসারে যেরূপ দেখিতেছি তাহাতে কোনোদিন অমলকেও সন্দেহ করিব আশ্চর্য নাই। অমল বলিল, বোঠান কি আমার চরিত্র সম্বন্ধে তোমার কাছে কোনো রকম দোষারোপ করেছেন? ও, এই ব্যাপার, মাচা গেল স্নেহের অভিমান। সে মনে করিয়াছিল সর্বনাশের ওপর বুঝি আর একটা কিছু সর্বনাশ ঘটিয়াছে, কিন্তু গুরুতর সংকটের সময়েও এই সকল তুচ্ছ বিষয়ে কর্ণপাত করিতে হয়। সংসার এদিকে শাকও নাড়াইবে, অথচ সেই শাকর ওপর দিয়া তাহার শাকের আটিগুলো পার করিবার জন্য তাগিদ করিতেও ছাড়িবে না। অন্য সময় হইলে ভূপতি অমলকে পরিহাস করিত, কিন্তু আজ তাহার সেই প্রফুল্লতা ছিল না। সে বলিল, পাগল হয়েছ নাকি? অমল আবার জিজ্ঞাসা করিল, বোঠান কিছু বলেননি? তোমাকে ভালোবাসেন বলে যদি কিছু বলে থাকেন তাতে রাগ করবার কোনো কারণ নেই। না না, কাজকর্মের চেষ্টায় এখন আমার অন্যত্র যাওয়া উচিত। ভূপতি ধমক দিয়া কহিল, অমল, তুমি কি ছেলে মানুষই করছো তার ঠিক নেই। এখন পড়াশোনা করো, কাজকর্ম পরে হবে। অমল বিমূর্ষ মুখে চলিয়া আসিল। ভূপতি তাহার কাগজে গ্রাহকদের মূল্যপ্রাপ্তির তালিকার সহিত 3 বৎসরের জমা খরচের হিসাব মিলাইতে বসিয়া গেল। অমল স্থির করিল, বৌঠানের সঙ্গে মোকাবিলা করিতে হইবে। এই কথাটার শেষ না করিয়া ছাড়া হইবে না। বৌঠানকে যে সকল শক্ত শক্ত কথা শুনাইবে মনে মনে তাহা আবৃত্তি করিতে লাগিল। মন্দা চলিয়া গেলে চারু সংকল্প করিল, অমলকে সে নিজে হইতে ডাকিয়া পাঠাইয়া তাহার রোষ শান্তি করিবে, কিন্তু একটা লেখার উপলক্ষ করিয়া ডাকিতে হইবে। অমলেরই একটা লেখার অনুকরণ করিয়া অমাবস্যার আলো নামে সে একটা প্রবন্ধ ফাঁদিয়াছে। চারু এটুকু বুঝিয়াছে যে তাহার স্বাধীন ছাঁদের লেখা অমল পছন্দ করে না। পূর্ণিমা তাহার সমস্ত আলোক প্রকাশ করিয়া ফেলে বলিয়া চারু তাহার নূতন রচনায় পূর্ণিমাকে অত্যন্ত ভর্ৎসনা করিয়া লজ্জা দিতেছে। লিখিতেছে, অমাবস্যার অতল স্পর্শ অন্ধকারের মধ্যে 16 চাঁদের সমস্ত আলোক স্তরে স্তরে আবদ্ধ হইয়া আছে, তাহার এক রশ্মিও হারাইয়া যায় নাই। তাই পূর্ণিমার উজ্জ্বলতা অপেক্ষা অমাবস্যার কালিমা পরিপূর্ণতর ইত্যাদি। অমল নিজের সকল লেখাই সকলের কাছে প্রকাশ করে এবং চারু তাহা করে না। পূর্ণিমা অমাবস্যার তুলনার মধ্যে কি সেই কথাটার আভাস আছে? এদিকে এই পরিবারের তৃতীয় ব্যক্তি ভূপতি কোনো আসন্ন ঋণের তাগিদ হইতে মুক্তি লাভের জন্য তাহার পরম বন্ধু মতিলালের কাছে গিয়াছিল। মতিলালকে সংকটের সময় ভূপতি কয়েক হাজার টাকা ধার দিয়াছিল। সেদিন অত্যন্ত বিব্রত হইয়া সেই টাকাটা চাইতে গিয়াছিল। মতিলাল স্নানের পর গা খুলিয়া পাখার হাওয়া লাগাইতেছিল এবং একটা কাঠের বাক্সের ওপর কাগজ মেলিয়া অতি ছোট্ট অক্ষরে সহস্র দুর্গা নাম লিখিতেছিল। ভূপতিকে দেখিয়া অত্যন্ত হৃদ্যতার স্বরে কহিল, এসো এসো, আজকাল তো তোমার দেখাই পাবার জো নাই। মতিলাল টাকার কথা শুনিয়া আকাশ পাতাল চিন্তা করিয়া কহিল, কোন টাকার কথা বলছো? এর মধ্যে তোমার কাছ থেকে কিছু নিয়েছি নাকি? ভূপতি সাল তারিখ স্মরণ করাইয়া দিলে মতিলাল কহিল, ও, সেটা তো অনেক দিন হলো, তামাদি হয়ে গেছে। ভূপতির চোখে তাহার চতুর্দিকে চেহারা সমস্ত যেন বদল হইয়া গেল। সংসারের যে অংশ হইতে মুখোশ খসিয়া পড়িল সেদিকটা দেখিয়া আতঙ্কে ভূপতির শরীর কণ্টকিত হইয়া উঠিল। হঠাৎ বন্যা আসিয়া পড়িলে ভীত ব্যক্তি যেখানে সকলের চেয়ে উচ্চ চূড়া দেখে সেইখানে যেমন ছুটিয়া যায়, সংশয়ক্রান্ত বহিঃসংসার হইতে ভূপতি তেমনি বেগে অন্তঃপুরে প্রবেশ করিল। মনে মনে কহিল, আর যাই হোক, চারু তো আমাকে বঞ্চনা করিবে না। চারু তখন খাটে বসিয়া কোলের ওপর বালিশ এবং বালিশের ওপর খাতা রাখিয়া ঝুঁকিয়া পড়িয়া এক মনে লিখিতেছিল। ভূপতি যখন নিতান্ত তাহার পাশে আসিয়া দাঁড়াইল তখন তাহার চেতনা হইল। তাড়াতাড়ি তাহার খাতাটা পায়ের নিচে চাপিয়া বসিল। মনে যখন বেদনা থাকে তখন অল্প আঘাতেই গুরুতর ব্যথা বোধ হয়। চারু এমন অনাবশ্যক সত্তরতার সহিত তাহার লেখা গোপন করিল দেখিয়া ভূপতির মনে বাজিল। ভূপতি ধীরে ধীরে খাটের ওপর চারুর পাশে বসিল। চারু তাহার রচনার স্রোতে অনপেক্ষিত বাধা পাইয়া
এবং ভূপতির কাছে হঠাৎ খাতা লুকাইবার ব্যস্ততায় অপ্রতিভ হইয়া কোনো কথাই যোগাইয়া উঠিতে পারিল না। সেদিন ভূপতির নিজের কিছু দিবার বা কহিবার ছিল না। সে রিক্ত হস্তে চারুর নিকটে প্রার্থী হইয়া আসিয়াছিল। চারুর কাছ হইতে আশঙ্কাধর্মী ভালোবাসার একটা কোনো প্রশ্ন, একটা কিছু আদর পাইলেই তাহার ক্ষত যন্ত্রণায় ঔষধ পড়িত। কিন্তু হ্যাঁদে লক্ষ্মী হইল লক্ষ্মী ছাড়া। এক মুহূর্তের প্রয়োজনে প্রীতি ভাণ্ডারের চাবি চারু যেন কোনোখানে খুঁজিয়া পাইল না। উভয়ের সুকঠিন মৌনে ঘরের নীরবতা অত্যন্ত নিবিড় হইয়া আসিল। খানিকক্ষণ নিতান্ত চুপচাপ থাকিয়া ভূপতি নিঃশ্বাস ফেলিয়া খাট ছাড়িয়া উঠিল এবং ধীরে ধীরে বাহিরে চলিয়া আসিল। সেই সময় অমল বিস্তর শক্ত শক্ত কথা মনের মধ্যে বোঝাই করিয়া লইয়া চারুর ঘরে দ্রুত পদে আসিতেছিল। পথের মধ্যে অমল ভূপতির অত্যন্ত শুষ্ক বিবর্ণ মুখ দেখিয়া উদ্বিগ্ন হইয়া থামিল। জিজ্ঞাসা করিল, দাদা, তোমার অসুখ করেছে? অমলের স্নিগ্ধ স্বর শুনিবা মাত্র হঠাৎ ভূপতির সমস্ত হৃদয় তাহার অশ্রুরাশি লইয়া বুকের মধ্যে যেন ফুলিয়া উঠিল। কিছুক্ষণ কোনো কথা বাহির হইল না। সবলে আত্মসংবরণ করিয়া ভূপতি আর্দ্র স্বরে কহিল, না না, কিছু হয়নি অমল। এবারে কাগজে তোমার কোনো লেখা বেরোচ্ছে কি? অমল শক্ত শক্ত কথা যা সঞ্চয় করিয়াছিল তা কোথায় গেল? তাড়াতাড়ি চারুর ঘরে আসিয়া জিজ্ঞাসা করিল, বৌঠান, দাদার কি হয়েছে বলো দেখি। কই, তা তো কিছু বুঝতে পারলুম না। অন্য কাগজে বোধ হয় ওর কাগজকে গাল দিয়ে থাকবে। অমল মাথা নাড়িল। না ডাকিতেই অমল আসিল এবং সহজভাবে কথাবার্তা আরম্ভ করিয়া দিল দেখিয়া চারু অত্যন্ত আরাম পাইল। একেবারেই লেখার কথা পারিল। কহিল, আজ আমি অমাবস্যার আলো বলে একটা লেখা লিখছিলাম, আর একটু হলে তিনি সেটা দেখে ফেলছিলেন। চারু নিশ্চয় স্থির করিয়াছিল তাহার নূতন লেখাটা দেখিবার জন্য অমল পিড়াপিড়ি করিবে। সেই অভিপ্রায় খাতাখানা একটু নাড়াচাড়াও করিল, কিন্তু অমল একবার তীব্র দৃষ্টিতে কিছুক্ষণ চারুর মুখের দিকে চাইল। কি বুঝিল কি ভাবিল জানি না, চকিত হইয়া উঠিয়া পড়িল। পর্বত পথে চলিতে চলিতে হঠাৎ এক সময় মেঘের কুয়াশা কাটিবা মাত্র পথিক যেমন চমকিয়া দেখিল, সে সহস্র হস্ত গভীর গহ্বরের মধ্যে পা বাড়াইতে যাইতেছিল। অমল কোনো কথা না বলিয়া একেবারে ঘর হইতে বাহির হইয়া গেল। চারু অমলের এই অভূতপূর্ব ব্যবহারের কোনো তাৎপর্য বুঝিতে পারিল না। শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প নষ্ট নীর। আজ শুনছেন দ্বিতীয় এবং অন্তিম পর্ব। পরদিন ভূপতি আবার অসময়ে শয়ন ঘরে আসিয়া চারুকে ডাকাইয়া আনাইল। কহিল, চারু, অমলের বেশ একটি ভালো বিবাহের প্রস্তাব এসেছে। চারু অন্যমনস্ক ছিল। কহিল, ভালো? কি এসেছে? বিয়ের সম্বন্ধ। কেন, আমাকে কি পছন্দ হলো না? ভূপতি উচ্চ স্বরে হাসিয়া উঠিল। কহিল, তোমাকে পছন্দ হলো কিনা সে কথা এখনো অমলকে জিজ্ঞাসা করা হয়নি। যদি বা হয়ে থাকে, আমার তো একটা ছোটখাটো দাবি আছে, সে আমি ফস করে ছাড়ছি নে। কি বকছো তার ঠিক নেই। তুমি যে বললে তোমার বিয়ের সম্বন্ধ এসেছে। চারুর মুখ লাল হইয়া উঠিল। তাহলে কি ছুটে তোমাকে খবর দিতে আসতুম? বকশিস পাবার তো আশা ছিল না। অমলের সম্বন্ধে এসেছে? ও বেশ তো, তাহলে আর দেরি কেন? বর্ধমানের উকিল রঘুনাথ বাবু তার মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে অমলকে বিলেত পাঠাতে চান। বিলেত? হ্যাঁ, বিলেত। অমল বিলেত যাবে? বেশ মজা তো। বেশ হয়েছে, ভালোই হয়েছে। তা তুমি তাকে একবার বলে দেখো। আমি বলবার আগে তুমি তাকে একবার ডেকে বুঝিয়ে বললে ভালো হয় না? আমি তো 3000 বার বলেছি, সে আমার কথা রাখে না। আমি তাকে বলতে পারবো না। তোমার কি মনে হয় সে করবে না? আরও তো অনেকবার চেষ্টায় দেখা গেছে, কোনো মতেই তো রাজি হয়নি।
না, কিন্তু এবারকার এই প্রস্তাবটা তার পক্ষে ছাড়া উচিত হবে না। আমার অনেক দেনা হয়ে গেছে। অমলকে আমি তো আর সেরকম করে আশ্রয় দিতে পারবো না। ভূপতি অমলকে ডাকিয়া পাঠাইল। অমল আসিলে তাহাকে বলিল, বর্তমানে উকিল রঘুনাথ বাবুর মেয়ের সঙ্গে তোমার বিয়ের প্রস্তাব এসেছে। তার ইচ্ছে বিবাহ দিয়ে তোমাকে বিলেত পাঠিয়ে দেবেন। তোমার কি মত? তোমার যদি অনুমতি থাকে, আমার এতে কোনো অমত নেই। অমলের কথা শুনিয়া উভয় আশ্চর্য হইয়া গেল। সে যে বলিবা মাত্রই রাজি হইবে এ কেহ মনে করে নাই। চারু তীব্র স্বরে ঠাট্টা করিয়া কহিল, দাদার অনুমতি থাকিলেই উনি মত দেবেন। কি আমার কথার বাধ্য ছোট ভাই। দাদার পরে ভক্তি এতদিন কোথায় ছিল ঠাকুরপো? অমল উত্তর না দিয়ে একটুখানি হাসিবার চেষ্টা করিল। অমলের নিরুত্তরে চারু যেন তাকে চেতাইয়া তুলিবার জন্য দ্বিগুণতর ঝাঁজের সঙ্গে বলিল, তার চেয়ে বলো না কেন, নিজের ইচ্ছে গেছে। এতদিন ভান করে থাকবা কি দরকার ছিল? যে বিয়ে করতে চাও না, পেটে খিদে মুখে লাজ। ভূপতি উপহাস করিয়া কহিল, না অমল, তোমার ক্ষতিরেই তোমার খাতিরেই এতদিন খিদে চেপে রেখেছিল। পাছে ভাজের কথা শুনে তোমার হিংসে হয়। চারু এই কথায় লাল হইয়া উঠিয়া কোলাহল করিয়া বলিতে লাগিল, হিংসে? তা বই কি, কখনো আমার হিংসে হয় না। ওরকম করে বলা তোমার ভারী অন্যায়। ওই দেখো, নিজের স্ত্রীকে ঠাট্টাও করতে পারবো না। না, ওরকম ঠাট্টা আমার ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, গুরুতর অপরাধ করেছি, মাফ করো। যা হোক, বিয়ের প্রস্তাবটা তাহলে স্থির? হ্যাঁ হ্যাঁ। মেয়েটি ভালো কি মন্দ তাও বুঝি একবার দেখতে যাবারও তর সইল না। তোমার যে এমন দশা হয়ে এসেছে তা তো একটু আভাসেও প্রকাশ করনি। অমল, মেয়ে দেখতে চাও তো তার বন্দোবস্ত করি। খবর নিয়েছি মেয়েটি সুন্দরী। না না, দেখবার দরকার দেখিনে। ওর কথা শোনো কেন? সে কি হয় কোণে না দেখে বিয়ে হবে? ও না দেখতে চায়, আমরা তো দেখে নেব। না দাদা, ওই নিয়ে মিথ্যে দেরি করবার দরকার দেখিনে। কাজ নেই বাপু, দেরি হলে বুক ফেটে যাবে। তুমি টোপর মাথায় দিয়ে এখনই বেরিয়ে পড়ো। কি জানি তোমার 7 রাজার ধন মানিকটিকে যদি আর কেউ কেড়ে নিয়ে যায়। অমলকে চারু কোনো ঠাট্টাতেই কিছুমাত্র বিচলিত করিতে পারিল না। বিলেত পালাবার জন্যে তোমার মনটা বুঝি তো উড়াচ্ছে কেন? এখানে আমরা তোমাকে মারছিলুম না ধরছিলুম? হ্যাট কোট পরে সাহেব না সাজলে এখনকার ছেলেদের মন ওঠে না। ঠাকুরপো, বিলেত থেকে ফিরে এসে আমাদের মতো কালা আদমিদের চিনতে পারবে তো? হ্যাঁ, তাহলে আর বিলেত যাওয়া কি করতে? ভূপতি হাসিয়া কহিল, কালো রূপ ভোলবার জন্যই তো 7 সমুদ্র পেরোনো। তা ভয় কি চারু, আমরা তো রইলুম। কালোর ভক্তের অভাব হবে না। ভূপতি খুশি হইয়া তখনই বর্ধমানে চিঠি লিখিয়া পাঠাইল। বিবাহের দিন স্থির হইয়া গেল। ইতিমধ্যে কাগজখানা তুলিয়া দিতে হইল। ভূপতি খরচ আর যোগাইয়া উঠিতে পারিল না। লোক সাধারণ নামক একটা বিপুল নির্মম পদার্থের যে সাধনায় ভূপতি দীর্ঘকাল দিনরাত্রি একান্ত মনে নিযুক্ত ছিল, সেটা এক মুহূর্তে বিসর্জন দিতে হইল। ভূপতির জীবনের সমস্ত চেষ্টা যে অভ্যস্ত পথে গত 12 বৎসর অবিচ্ছেদে চলিয়া আসিতেছে, সেটা হঠাৎ এক জায়গায় যেন জলের মাঝখানে আসিয়া পড়িল। ইহার জন্য ভূপতি কিছুমাত্র প্রস্তুত ছিল না। অকস্মাৎ বাধাপ্রাপ্ত তাহার এতদিনকার সমস্ত উদ্যমকে সে কোথায় ফিরাইয়া লইয়া যাবে? তাহারা যেন উপবাসী অনাথ শিশু সন্তানদের মতো ভূপতির মুখের দিকে চাহিল। ভূপতি তাহাদিগকে আপন অন্তপুরে করুণাময়ী সুশস্য পরায়ণা নারীর কাছে আনিয়া দাঁড় করাইল। নারী তখন কি ভাবিতেছিল? সে মনে মনে বলিতেছিল, এ কি আশ্চর্য! অমলের বিবাহ হইবে সে তো খুব ভালোই, কিন্তু এতকাল পরে আমাদের ছাড়িয়া পরের ঘরে বিবাহ করিয়া বিলাত চলিয়া যাইবে, ইহাতে তাহার মনে একবারও একটুখানির জন্য দ্বিধাও জন্মিল না।
এতদিন ধরিয়া তাহাকে যে আমরা এত যত্ন করিয়া রাখিলাম, আর যেমনই বিদায় লইবার একটুখানি ফাঁক পাইল অমনি কোমর বাঁধিয়া প্রস্তুত হইল, যেন এতদিন সুযোগের অপেক্ষা করিতেছিল। অথচ মুখে কতই মিষ্টি, কতই ভালোবাসা, মানুষকে চিনিবার জো নাই। কে জানিত যে লোক এত লিখিতে পারে তাহার হৃদয় কিছুমাত্র নাই। নিজের হৃদয় প্রাচুর্যের সহিত তুলনা করিয়া চারু অমলের শূন্য হৃদয়কে অত্যন্ত অবজ্ঞা করিতে অনেক চেষ্টা করিল, কিন্তু পারিল না। ভেতরে ভেতরে নিয়ত একটা বেদনার উদ্বেগ তপ্ত শুলের মতো তাহার অভিমানকে ঠেলিয়া ঠেলিয়া তুলিতে লাগিল। অমল আজ বাদে কাল চলিয়া যাইবে, তবু এই কয়দিন তাহার দেখা নাই। আমাদের মধ্যে যে পরস্পর একটা মতান্তর হইয়াছে, সেটা মিটাইয়া লইবার আর অবসর হইল না। চারু প্রতিক্ষণে মনে করে অমল আপনিই আসিবে, তাহাদের এতদিনকার খেলাধুলা এমন করিয়া ভাঙিবে না। কিন্তু অমল আর আসেই না। অবশেষে যখন যাত্রার দিন অত্যন্ত নিকটবর্তী হইয়া আসিল, তখন চারু নিজেই অমলকে ডাকিয়া পাঠাইল। অমল বলিল, হ্যাঁ, আরেকটু পরে যাচ্ছি। চারু তাহাদের সেই বারান্দা চৌকিটাতে গিয়া বসিল। সকালবেলা হইতে ঘন মেঘ করিয়া গুমট হইয়া আছে। চারু তাহার খোলা চুল এলো করিয়া মাথায় জড়াইয়া একটা হাত পাকা লইয়া ক্লান্ত দেহে অল্প অল্প বাতাস করিতে লাগিল। অত্যন্ত দেরি হইল, ক্রমে তাহার হাত পাকা চড়িল না। রাগ, দুঃখ, অধৈর্য তাহার বুকের ভেতর ফুটিয়া উঠিল। মনে মনে বলিল, নাই আসিল অমল, তাতেই বাকি। কিন্তু তবু পদশব্দ মাত্রই তাহার মন দ্বারের দিকে ছুটিয়া যাইতে লাগিল। দূর গির্জায় 11টা বাজিয়া গেল। স্নানান্তে এখনই ভূপতি খাইতে আসিবে। এখনো আধ ঘন্টা সময় আছে। এখনো অমল যদি আসে, যেমন করিয়া হোক তাহাদের কয়দিনকার নীরব ঝগড়া আজ মিটাইয়া ফেলিতেই হইবে। অমলকে এমনভাবে বিদায় দেওয়া যাইতে পারে না। এই সমবয়সী দেওর ভাজের মধ্যে যে চিরন্তর মধুর সম্বন্ধটুকু আছে, অনেক ভাব আড়ি, অনেক স্নেহের দৌরাত্ম্য, অনেক বিশ্রদ্ধ সুখালোচনায় বিজড়িত একটি চিরচ্ছায়াময় লতাবিতান, অমল সে কি আজ ধুলায় লুটাইয়া দিয়া বহুদিনের জন্য বহু দূরে চলিয়া যাইবে? একটু পরিতাপ হইবে না? তাহার তলে কি শেষ জলসিঞ্চন করিয়া যাইবে না? তাহাদের অনেক দিনের দেওর ভাজ সম্বন্ধের শেষ অশ্রুজল। আধ ঘন্টা প্রায় অতীত হয়। এগুলো খোপা খুলিয়া খানিকটা চুলের গুচ্ছ চারু দ্রুত বেগে আঙুলে জড়াইতে এবং খুলিতে লাগিল। অশ্রু সংবরণ করা আর যায় না। চাকর আসিয়া কহিল, মা ঠাকুরন, বাবুর জন্যে ডাব বের করে দিতে হবে। চারু আঁচল হইতে ভাড়ারের চাবি খুলিয়া ঝন করিয়া চাকরের পায়ের কাছে ফেলিয়া দিল। সে আশ্চর্য হইয়া চাবি লইয়া চলিয়া গেল। চারুর বুকের কাছ হইতে কি একটা ঠেলিয়া কণ্ঠের কাছে উঠিয়া আসিতে লাগিল। যথাসময়ে ভূপতি সহাস্য মুখে খাইতে আসিল। চারু পাখা হাতে আহার স্থানে উপস্থিত হইয়া দেখিল অমল ভূপতির সঙ্গে আসিয়াছে। চারু তাহার মুখের দিকে চাহিল না। চারু কহিল, অমল জিজ্ঞাসা করিল, বোঠান, আমাকে ডাকছ? চারু কহিল, না, এখন আর দরকার নেই। ও, তাহলে আমি যাই, আমার আবার অনেক গোছাবার আছে। চারু তখন দীপ্ত চোখে একবার অমলের মুখের দিকে চাইল, কহিল, যাও। অমল চারুর মুখের দিকে একবার চাইয়া চলিয়া গেল। আহারান্তে ভূপতি কিছুক্ষণ চারুর কাছে বসিয়া থাকে। আজ দেনা পাওনা হিসাবপত্রের হাঙ্গামে ভূপতি অত্যন্ত ব্যস্ত, তাই আজ অন্তপুরে বেশিক্ষণ থাকিতে পারিবে না বলিয়া কিছু ক্ষুণ্ণ হইয়া কহিল, আজ আর আমি বেশিক্ষণ বসতে পারছি নে, আজ অনেক ঝঞ্ঝাট। চারু বলিল, তা যাও না। ভূপতি ভাবিল চারু অভিমান করিল, বলিল, তাই বলেছি এখনই যেতে হবে তা নয়, একটু জিরিয়ে যেতে হবে, বলিয়া বসিল। দেখিল চারু বিমর্ষ হইয়া আছে। ভূপতি অনুতপ্ত চিত্তে অনেকক্ষণ বসিয়া রইল, কিন্তু কোনো মতেই কথা জমাইতে পারিল না। অনেকক্ষণ কথোপকথনের বৃথা চেষ্টা করিয়া ভূপতি কহিল, অমল তো কাল চলে যাচ্ছে, কিছুদিন তোমার বোধহয় খুব একলা বোধ হবে।
চারু তাহার কোনো উত্তর না দিয়া যেন কি একটা আনিতে চট করিয়া অন্য ঘরে চলিয়া গেল। ভূপতি কিয়ক্ষণ অপেক্ষা করিয়া বাইরে প্রস্থান করিল। চারু আজ অমলের মুখের দিকে চাইয়া লক্ষ্য করিয়াছিল, অমল এই কয়দিনেই অত্যন্ত রোগা হইয়া গেছে। তাহার মুখে তরুণতার সেই স্ফূর্তি একেবারে নাই। ইহাতে চারু সুখও পাইল, বেদনাও বোধ করিল। আসন্ন বিচ্ছেদেই যে অমলকে ক্লিষ্ট করিতেছে, চারুর তাহাতে সন্দেহ রইল না। কিন্তু তবু অমলের এমন ব্যবহার কেন? কেন সে দূরে দূরে পলাইয়া বেড়াইতেছে? বিদায়কালকে কেন সেই ইচ্ছাপূর্বক এমন বিরোধ তিক্ত করিয়া তুলিতেছে? বিছানায় শুইয়া ভাবিতে ভাবিতে সে হঠাৎ চমকিয়া উঠিয়া বসিল। হঠাৎ মন্দার কথা মনে পড়িল। যদি এমন হয় অমল মন্দাকে ভালোবাসে, মন্দা চলিয়া গেছে বলিয়াই যদি অমল এমন করিয়া, ছি, অমলের মন কি এমন হইবে? এত ক্ষুদ্র, এমন কলুষিত বিবাহিত রমণীর প্রতি তাহার মন চাইবে? অসম্ভব। সন্দেহকে একান্ত চেষ্টায় দূর করিয়া দিতে চাইল, কিন্তু সন্দেহ তাকে সবলে দংশন করিয়া রহিল। এমনি করিয়া বিদায়কাল আসিল। মেঘ পরিষ্কার হইল না। অমল আসিয়া কম্পিত কণ্ঠে কহিল, বোটান, আমার যাওয়ার সময় হয়েছে। তুমি এখন থেকে দাদাকে দেখো। তার বড় সংকটের অবস্থা, তুমি ছাড়া আর সান্ত্বনার কোনো পথ নেই। অমল ভূপতির বিষণ্ণ ম্লান ভাব দেখিয়া সন্ধান দ্বারা তাহার দুর্গতির কথা জানিতে পারিয়াছিল। ভূপতি যে কিরূপ নিঃশব্দে আপন দুঃখ দুর্দশার সহিত একলা লড়াই করিতেছে, কাহারও কাছে সাহায্য বা সান্ত্বনা পায় নাই, অথচ আপন আশ্রিত পালিত আত্মীয় স্বজন দিগকে এই প্রলয় সংকটে বিচলিত হইতে দেয় নাই, ইহা সে চিন্তা করিয়া চুপ করিয়া রহিল। তারপরে সে চারুর কথা ভাবিল, নিজের কথা ভাবিল, কর্ণমূল লইত হইয়া উঠিল। সবেগে বলিল, চিলই যাক আষাঢ়ের চাঁদ আর অমাবস্যার আলো। আমি ব্যারিস্টার হয়ে এসে দাদাকে আমি সাহায্য করতে পারি, তবেই আমি পুরুষ মানুষ। গত রাত্রি সমস্ত রাত জাগিয়া চারু ভাবিয়া রাখিয়াছিল অমলকে বিদায়কালে কি কথা বলিবে। সহস্র অভিমান এবং প্রযুক্ত ঔদাসীন্যের দ্বারা মার্জিয়া মার্জিয়া সেই কথাগুলিকে সে মনে মনে উজ্জ্বল ও শানিত করিয়া তুলিয়াছিল। কিন্তু বিদায় দেবার সময় চারুর মুখে কোনো কথাই বাহির হইল না। সে কেবল বলিল, চিঠি লিখবে তো অমল? অমল ভূমিতে মাথা রাখিয়া প্রণাম করিল। চারু ছুটিয়া শয়ন ঘরে গিয়া দ্বার বন্ধ করিল। ভূপতি বর্ধমানে গিয়া অমরের বিবাহ অন্তে তাহাকে বিলাতে রওনা করিয়া ঘরে ফিরিয়া আসিল। নানা দিক হইতে ঘা খাইয়া বিশ্বাস পরায়ণ ভূপতির মনে বহিঃসংসারের প্রতি একটা বৈরাগ্যের ভাব আসিয়াছিল। সভা সমিতি মেলামেশা কিছুই তাহার ভালো লাগিত না। মনে হইল, এইসব লইয়া আমি এতদিন কেবল নিজেকেই ফাঁকি দিলাম। জীবনের সুখের দিন বৃথা বহিয়া গেল এবং সারভাগ আবর্জনা কুণ্ডে ফেলিলাম। ভূপতি মনে মনে কহিল, যাক, কাগজটা গেল, ভালোই হইল, মুক্তি লাভ করিলাম। সন্ধ্যার সময় আধারের সূত্রপাত দেখিলেই পাখি যেমন করিয়া নীড়ে ফিরিয়া আসে, ভূপতি সেইরূপ তাহার দীর্ঘদিনের সঞ্চরণ ক্ষেত্র পরিত্যাগ করিয়া অন্তপুরে চারুর কাছে চলিয়া আসিল। মনে মনে স্থির করিল, ব্যাস, এখন আর কোথাও নয়, এইখানেই আমার স্থিতি। যে কাগজের জাহাজটা লইয়া সমস্ত দিন খেলা করিতাম, সেটা ডুবিল, এখন ঘরে চলি। বোধ করি ভূপতির একটা সাধারণ সংস্কার ছিল, স্ত্রীর ওপর অধিকার কাহাকেও অর্জন করিতে হয় না। স্ত্রী ধ্রুবতারার মতো নিজের আলো নিজেই জ্বালাইয়া রাখে, হাওয়ায় নেবে না, তেলের অপেক্ষা রাখে না। বাইরে যখন ভাঙচুর আরম্ভ হইল, তখন অন্তপুরে কোনো খিলানে ফাটল ধরিয়াছে কিনা তাহা একবার পরখ করিয়া দেখার কথাও ভূপতির মনে স্থান পায় নাই। ভূপতি সন্ধ্যার সময় বর্ধমান হইতে বাড়ি ফিরিয়া আসিল। তাড়াতাড়ি মুখ হাত ধুইয়া সকাল সকাল খাইল। অমলের বিবাহ ও বিলাত যাত্রার আদ্যপান্ত বিবরণ শুনিবার জন্য স্বভাবতই চারু একান্ত উৎসুক হইয়া আছে স্থির করিয়া ভূপতি আজ কিছুমাত্র বিলম্ব করিল না। ভূপতি শোবার ঘরে বিছানায় গিয়া শুইয়া গুড়গুড়ির সুদীর্ঘ নল টানিতে লাগিল। চারু এখনো অনুপস্থিত, বোধ করি গৃহকার্য করিতেছে। তামাক পুড়িয়া শান্ত ভূপতির ঘুম আসিতে লাগিল।
ক্ষণে ক্ষণে ঘুমের ঘোর ভাঙিয়া চমকিয়া জাগিয়া উঠিয়া সে ভাবিতে লাগিল, এখনো চারু আসিতেছে না কেন। অবশেষে ভূপতি থাকিতে না পারিয়া চারুকে ডাকিয়া পাঠাইল। ভূপতি জিজ্ঞাসা করিল, চারু, আজ যে এত দেরি করলে? চারু তাহার জবাবদিহি না করিয়া কহিল, হ্যাঁ, আজ দেরি হয়ে গেল। চারুর আগ্রহপূর্ণ প্রশ্নের জন্য ভূপতি অপেক্ষা করিয়া রহিল। চারু কোনো প্রশ্ন করিল না। ইহাতে ভূপতি কিছু ক্ষুণ্ণ হইল। তবে কি চারু অমলকে ভালোবাসে না? অমল যতদিন উপস্থিত ছিল ততদিন চারু তাহাকে লইয়া আমোদ আহ্লাদ করিল, আর যেই চলিয়া গেল অমনি তাহার সম্বন্ধে উদাসীন। এইরূপ বিষদৃশ ব্যবহারে ভূপতির মনে খটকা লাগিল। সে ভাবতে লাগিল, তবে কি চারুর হৃদয়ের গভীরতা নাই? কেবল সে আমোদ করিতেই জানে, ভালোবাসিতে পারে না। মেয়ে মানুষের পক্ষে এরূপ নিরাসক্ত ভাব তো ভালো নয়। চারু অমরের সখিত্বে ভূপতি আনন্দ বোধ করিত। এই দুইজনের ছেলেমানুষী আরীয় ভাব, খেলা ও মন্ত্রণা তাহার কাছে সুমিষ্ট কৌতুকাবহ ছিল। অমলকে চারু সর্বদা যেই যত্ন আদর করিত, তাহাতে চারুর সুকোমল হৃদয়ালুতার পরিচয় পাইয়া ভূপতি মনে মনে খুশি হইত। আজ আশ্চর্য হইয়া ভাবিতে লাগিল, সে সমস্তই কি ভাষা ভাষা, হৃদয়ের মধ্যে তাহার কোনো ভিত্তি ছিল না। ভূপতি ভাবিল, চারুর হৃদয় যদি না থাকে তবে কোথায় ভূপতি আশ্রয় পাইবে। অল্পে অল্পে পরীক্ষা করিবার জন্য ভূপতি কথা পারিল, চারু, তুমি ভালো ছিলে তো? তোমার শরীর খারাপ নেই তো? চারু সংক্ষেপে উত্তর করিল, ভালোই আছি। ভূপতি বলল, না, অমলের বিয়ে তো চুকে গেল। এই বলিয়া ভূপতি চুপ করিল। শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প নষ্ট নীর। আজ শুনছেন আপনারা দ্বিতীয় এবং অন্তিম পর্ব। এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে নিন। চারু তৎকালোচিত একটা কোনো সঙ্গত কথা বলিতে অনেক চেষ্টা করিল, কোনো কথাই বাহির হইল না। সে আড়ষ্ট হইয়া রহিল। ভূপতি স্বভাবতই কখনো কিছু লক্ষ্য করিয়া দেখে না, কিন্তু অমলের বিদায় শোক তাহার নিজের মনে লাগিয়াছে বলিয়াই চারুর ঔদাসীন্য তাহাকে আঘাত করিল। তাহার ইচ্ছা ছিল সমবেদনায় ব্যথিত চারুর সঙ্গে অমলের কথা আলোচনা করিয়া সে হৃদয়বার লাঘব করিবে। হ্যাঁ, মেয়েটাকে দেখতে বেশ। চারু, ঘুমাচ্ছ? না। বেচারা অমল একলা চলে গেল। যখন তাকে গাড়িতে উঠিয়ে দিলাম, সে ছেলে মানুষের মতো কাঁদতে লাগলো। দেখে এই বুড়ো বয়সে আমি আর চোখের জল রাখতে পারলাম না। গাড়িতে দুজন সাহেব ছিল। পুরুষ মানুষের কান্না দেখে তাদের ভারী আমোদ বোধ হলো। নির্বাণ দ্বীপ শয়ন ঘরে বিছানার অন্ধকারের মধ্যে চারু প্রথমে পাশ ফিরিয়া শুইল। তারপর হঠাৎ তাড়াতাড়ি বিছানা ছাড়িয়া চলিয়া গেল। ভূপতি চকিত হইয়া জিজ্ঞাসা করিল, চারু, অসুখ করেছে? কোনো উত্তর না পাইয়া সেও উঠিল। পাশের বারান্দা হইতে চাপা কান্নার শব্দ শুনিতে পাইয়া ত্রস্ত পদে গিয়া দেখিল, চারু মাটিতে পড়িয়া উপুর হইয়া কান্না রোধ করিবার চেষ্টা করিতেছে। এরূপ দুরন্ত শোকোচ্ছ্বাস দেখিয়া ভূপতি আশ্চর্য হইয়া গেল। ভাবিল, চারুকে কি ভুল বুঝিয়াছিলাম? চারুর স্বভাব এতই চাপা যে আমার কাছেও হৃদয়ের কোনো বেদনা প্রকাশ করিতে চাহে না। যাহাদের প্রকৃতি এইরূপ তাহাদের ভালোবাসা সুগভীর এবং তাহাদের বেদনাও অত্যন্ত বেশি। চারুর প্রেম সাধারণ স্ত্রীলোকদের ন্যায় বাহির হইতে তেমন পরিদৃশ্যমান নহে। ভূপতি তাহা মনে মনে ঠাহর করিয়া দেখিল। ভূপতি চারুর ভালোবাসার উচ্ছ্বাস কখনো দেখে নাই, আজ বিশেষ করিয়া বুঝিল। তাহার কারণ অন্তরের দিকেই চারুর ভালোবাসার গোপন প্রসার। ভূপতি নিজেও বাহিরে প্রকাশ করিতে অপটু। চারুর প্রকৃতিতেও হৃদয়াবেগের সুগভীর অন্তঃশীলতার পরিচয় পাইয়া সে একটা তৃপ্তি অনুভব করিল। ভূপতি যখন চারুর পাশে বসিয়া কোনো কথা না বলিয়া ধীরে ধীরে তাহার গায়ে হাত বুলাইয়া দিতে লাগিল, কি করিয়া সান্ত্বনা করিতে হয় ভূপতির তাহা জানা ছিল না। ইহা সে বুঝিল না। শোককে যখন কেউ অন্ধকারে কণ্ঠ চাপিয়া হত্যা করিতে চাহে, তখন সাক্ষী বসিয়া থাকিলে ভালো লাগে না।
ভূপতি যখন তাহার খবরের কাগজ হইতে অবসর লইল, তখন নিজের ভবিষ্যতের একটা ছবি নিজের মনের মধ্যে আঁকিয়া লইয়াছিল। প্রতিজ্ঞা করিয়াছিল কোনো প্রকার দুরাশা দুশ্চেষ্টায় যাইবে না। চারুকে লইয়া পড়াশোনা, ভালোবাসা এবং প্রতিদিনের ছোটখাটো গার্হস্থ্য কর্তব্য পালন করিয়া চলিবে। মনে করিয়াছিল যে সকল ঘোর সুখ সবচেয়ে সুলভ অথচ সুন্দর, সর্বদাই নাড়াচাড়ার যোগ্য অথচ পবিত্র নির্মল, সেই সহজলভ্য সুখগুলির দ্বারা তাহার জীবনের গৃহকোণটিতে সন্ধ্যা প্রদীপ জ্বালাইয়া নিভৃত শান্তির অবতারণা করিবে। হাসির গল্প, পরিহাস, পরস্পরের মনোরঞ্জনের জন্য প্রত্যহ ছোটখাটো আয়োজন, ইহাতে অধিক চেষ্টা আবশ্যক হয় না, অথচ সুখ অপর্যাপ্ত হইয়া ওঠে। কার্যকালে দেখিল সহজ সুখ সহজ নহে। যাহা মূল্য দিয়া কিনিতে হয় না, তাহা যদি আপনি হাতের কাছে না পাওয়া যায়, তবে আর কোনো মতেই কোথাও খুঁজিয়া পাইবার উপায় থাকে না। ভূপতি কোনো মতেই চারুর সঙ্গে বেশ করিয়া জমাইয়া লইতে পারিল না। ইহাতে সে নিজেকেই দোষ দিল। ভাবিল 12 বৎসর কেবল খবরের কাগজ লিখিয়া স্ত্রীর সঙ্গে কি করিয়া গল্প করিতে হয় সে বিদ্যা একেবারে খোয়াইয়াছি। সন্ধ্যাদীপ জ্বালিতেই ভূপতি আগ্রহের সহিত ঘরে যায়। সে দু একটা কথা বলে, চারু দু একটা কথা বলে, তারপরে কি বলিবে ভূপতি কোনো মতেই ভাবিয়া পায় না। নিজের এই অক্ষমতায় স্ত্রীর কাছে সে লজ্জা বোধ করিতে থাকে। স্ত্রীকে লইয়া গল্প করা সে এতই সহজ মনে করিয়াছিল, অথচ মুডের নিকট ইহা এতই শক্ত। সভাস্থলে বক্তৃতা করা ইহার চেয়ে সহজ। যে সন্ধ্যাবেলাকে ভূপতি হাস্যে কৌতুকে প্রণয় আদরে রমণীয় করিয়া তুলিবে কল্পনা করিয়াছিল, সেই সন্ধ্যাবেলা কাটানো তাহাদের পক্ষে সমস্যার স্বরূপ হইয়া উঠিল। কিছুক্ষণ চেষ্টাপূর্ণ মৌনের পর ভূপতি মনে করে, না, উঠিয়া যায়। কিন্তু উঠিয়া গেলে চারু কি মনে করিবে, এই ভাবিয়া উঠিতেও পারে না। বলে, চারু, তাস খেলবে? চারু অন্য কোনো গতি না দেখিয়া বলে, আচ্ছা, বলিয়া অনিচ্ছাক্রমে তাস পাড়িয়া আনে। নিতান্ত ভুল করিয়া অনায়াসেই হারিয়া যায়। সে খেলায় কোনো সুখ থাকে না। ভূপতি অনেক ভাবিয়া একদিন চারুকে জিজ্ঞাসা করিল, আচ্ছা চারু, মন্দাকে আনিয়ে নিলে হয় না? তুমি নিতান্ত একলা হয়ে পড়েছ। চারু মন্দার নাম শুনিয়াই জ্বলিয়া উঠিল, না, মন্দাকে আমার দরকার নেই। ভূপতি হাসিল, মনে মনে খুশি হইল। সাধ্যীরা যেখানে সতীধর্মের কিছুমাত্র ব্যতিক্রম দেখে, সেখানে ধৈর্য রাখতে পারে না। বিদ্বেষের প্রথম ধাক্কা সামলাইয়া চারু ভাবিল, মন্দা থাকিলে সে হয়তো ভূপতিকে অনেকটা আমোদে রাখিতে পারিবে। ভূপতি তাহার নিকট হইতে যে মনের সুখ চায়, সে তাহা কোনো মতে দিতে পারিতেছে না। ইহা চারু অনুভব করিয়া পীড়া বোধ করিতেছিল। ভূপতি জগৎ সংসারের আর সমস্ত ছাড়িয়া একমাত্র চারুর নিকট হইতেই তাহার জীবনের সমস্ত আনন্দ আকর্ষণ করিয়া লইতে চেষ্টা করিতেছে। এই একাগ্র চেষ্টা দেখিয়া ও নিজের অন্তরের দৈন্য উপলব্ধি করিয়া চারু ভীত হইয়া পড়িয়াছিল। এমন করিয়া কতদিন কিরূপে চলিবে? ভূপতি আর কিছু অবলম্বন করে না কেন? আর একটা খবরের কাগজ চালায় না কেন? ভূপতির চিত্তরঞ্জন করিবার অভ্যাস এ পর্যন্ত চারুকে কখনো করিতে হয় নাই। ভূপতি তাহার কাছে কোনো সেবা দাবি করে নাই, কোনো সুখ প্রার্থনা করে নাই। চারুকে সে সর্বতোভাবে নিজের প্রয়োজনীয় করিয়া তোলে নাই। আজ হঠাৎ তাহার জীবনের সমস্ত প্রয়োজন চারুর নিকট চাহিয়া বসাতে সে কোথাও কিছু যেন খুঁজিয়া পাইতেছে না। ভূপতির কি চাই, কি হইলে সে তৃপ্ত হয়, তাহা চারু ঠিক মতো জানে না, এবং জানিলেও তাহা চারুর পক্ষে সহজে আয়ত্তগম্য নহে। ভূপতি যদি অল্পে অল্পে অগ্রসর হইত, তবে চারুর পক্ষে হয়তো এত কঠিন হইত না। কিন্তু হঠাৎ এক রাত্রে দেউলিয়া হইয়া রিক্ত ভিক্ষাপাত্র পাতিয়া বসাতে সে যেন বিব্রত হইয়াছে। চারু কহিল, আচ্ছা, মন্দাকে আনিয়ে নাও। সে থাকলে তোমার দেখাশোনার অনেক সুবিধা হতে পারবে। আমার দেখাশোনা কিছু দরকার নেই। ভূপতি ক্ষুণ্ণ হইয়া ভাবিল, আমি বড় নিরস লোক, চারুকে কিছুতেই আমি সুখী করিতে পারিতেছি না। এই ভাবিয়া সে সাহিত্য লইয়া পড়িল। বন্ধুরা কখনো বাড়ি আসিলে বিস্মিত হইয়া দেখিত ভূপতি টেনিসন, বাইরন, বঙ্কিমের গল্প এই সমস্ত লইয়া আছে।
ভূপতির এই অকাল কাব্যানুরাগ দেখিয়া বন্ধু বান্ধবেরা অত্যন্ত ঠাট্টা বিদ্রুপ করিতে লাগিল। ভূপতি হাসিয়া কহিল, ভাই, বাঁশের ফুলও ধরে, কিন্তু কখন ধরে তার ঠিক নেই। একদিন সন্ধ্যাবেলায় শোবার ঘরে বড় বাতি জ্বালাইয়া ভূপতি প্রথমে লজ্জায় একটু ইতস্তত করিল, পরে কহিল, একটা কিছু পড়ে শোনাবো? শোনাও না। কি শোনাবো? তোমার যা ইচ্ছে। ভূপতি চারুর অধিক আগ্রহ না দেখিয়া একটু দমিল, তবু সাহস করিয়া কহিল, আচ্ছা, টেলিভিশন থেকে একটা কিছু তর্জমা করে তোমাকে শোনাই। শোনাও। সমস্তই মাটি হইল। সংকোচ ও নিরুৎসাহে ভূপতির পড়া বাঁধিয়া যাইতে লাগিল। ঠিকমতো বাংলা প্রতিশব্দ যোগাইল না। চারুর শূন্য দৃষ্টি দেখিয়া বোঝা গেল সে মন দিতেছে না। সেই দীপালোকিত ছোট ঘরটি, সেই সন্ধ্যাবেলাকার নিভৃত অবকাশটুকু তেমন করিয়া ভরিয়া উঠিল না। ভূপতি আরও দু একবার এই ভ্রম করিয়া অবশেষে স্থির সহিত সাহিত্য চর্চার চেষ্টা পরিত্যাগ করিল। যেমন গুরুতর আঘাতে স্নায়ু অবশ হইয়া যায় এবং প্রথমটা বেদনা টের পাওয়া যায় না, সেইরূপ বিচ্ছেদের আরম্ভকালে অমলের অভাব চারু ভালো করিয়া যেন উপলব্ধি করিতে পারে নাই। অবশেষে যতই দিন যাইতে লাগিল ততই অমলের অভাবে সাংসারিক শূন্যতার পরিমাপ ক্রমাগতই যেন বাড়িতে লাগিল। এই ভীষণ আবিষ্কারে চারু হতবুদ্ধি হইয়া গেছে। নিকুঞ্জবন হইতে বাহির হইয়া সে হঠাৎ এই কোন মরুভূমির মধ্যে আসিয়া পড়িয়াছে। দিনের পর দিন যাইতেছে, মরুপ্রান্তর ক্রমাগতই বাড়িয়া চলিয়াছে। এই মরুভূমির কথা সে কিছুই জানিত না। ঘুম থেকে উঠিয়াই হঠাৎ বুকের মধ্যে ধক করিয়া ওঠে। মনে পড়ে অমল নাই। সকালে যখন সে বারান্দায় পান সাজিতে বসে, ক্ষণে ক্ষণে কেবলই মনে হয় অমল পশ্চাৎ হইতে আসিবে না। এক এক সময় অন্যমনস্ক হইয়া বেশি পান সাজিয়া ফেলে। সহসা মনে পড়ে বেশি পান খাইবার লোক নাই। যখনই ভাড়ার ঘরে পদার্পণ করে মনে উদয় হয় অমলের জন্য জলখাবার দিতে হইবে না। মনের অধৈর্য অন্তঃপুরের সীমান্তে আসিয়া তাহাকে স্মরণ করাইয়া দেয় অমল কলেজ হইতে আসিবে না। কোনো একটা নূতন বই, নূতন লেখা, নূতন খবর, নূতন কৌতুক প্রত্যাশা করিবার নাই। কাহারও জন্য কোনো সেলাই করিবার, কোনো লেখা লিখিবার, কোনো শৌখিন জিনিস কিনিয়া রাখিবার নাই। নিজের অসহ্য কষ্টে ও চাঞ্চল্যে চারু নিজে বিস্মিত। মনোবেদনার অবিশ্রাম পীড়নে তাহার ভয় হইল। নিজে কেবলই প্রশ্ন করিতে লাগিল, কেন এত কষ্ট কেন হইতেছে? অমল আমার এতই কি যে তাহার জন্য এত দুঃখ ভোগ করিব? আমার কি হইল? এতদিন পরে আমার এ কি হইল? দাসী চাকর রাস্তার মুটে মজুরগুলোও নিশ্চিন্ত হইয়া ফিরিতেছে, আমার এমন হইল কেন? ভগবান হরি, আমাকে এমন বিপদে কেন ফেলিলে? কেবলই প্রশ্ন করে এবং আশ্চর্য হয়, কিন্তু দুঃখের কোনো উপশম হয় না। অমলের স্মৃতিতে তাহার অন্তর বাহির এমনই পরিব্যাপ্ত যে কোথাও সে পালাইবার স্থান পায় না। ভূপতি কোথায় অমলের স্মৃতির আক্রমণ হইতে তাহাকে রক্ষা করিবে? তাহা না করিয়া সেই বিচ্ছেদ ব্যথিত স্নেহশীল মূঢ় কেবলই অমলের কথাই মনে করাইয়া দেয়। অবশেষে চারু একেবারে হাল ছাড়িয়া দিল। নিজের সঙ্গে যুদ্ধ করায় ক্ষান্ত হইল। হার মানিয়া নিজের অবস্থাকে অবিরোধে গ্রহণ করিল। অমলের স্মৃতিকে যত্নপূর্বক হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠিত করিয়া লইল। ক্রমে এমনই হইয়া উঠিল, একাগ্রচিত্তে অমলের ধ্যান তাহার গোপন গর্বের বিষয় হইল। সেই স্মৃতিই যেন তাহার জীবনের শ্রেষ্ঠ গৌরব। গৃহকার্যের অবকাশে একটা সময় সে নির্দিষ্ট করিয়া লইল। সেই সময়ে নির্জনে গৃহদ্বার রুদ্ধ করিয়া তন্ন তন্ন করিয়া অমলের সহিত তাহার নিজ জীবনের প্রত্যেক ঘটনা চিন্তা করিত। উপর হইয়া পড়িয়া বালিশের ওপর মুখ রাখিয়া বারবার করিয়া বলিত, অমল, অমল, অমল। সমুদ্র পার হইয়া যেন শব্দ আসিত, বোঠান, কি বোঠান? চারু সিক্ত চক্ষু মুদ্রিত করিয়া বলিত, অমল, তুমি রাগ করিয়া চলিয়া গেলে কেন? আমি তো কোনো দোষ করি নাই। তুমি যদি ভালো মুখে বিদায় লইয়া যাইতে, তা হইলে বোধ হয় আমি এত দুঃখ পাইতাম না। অমল সম্মুখে থাকিলে যেমন কথা হইত
চারু ঠিক তেমনই করিয়া কথাগুলি উচ্চারণ করিয়া বলিত, অমল, তোমাকে আমি একদিনও ভুলি নাই, একদিনও না, এক দণ্ডও না। আমার জীবনের শ্রেষ্ঠ পদার্থ সমস্ত তুমিই ফুটাইয়াছ। আমার জীবনের সারভাগ দিয়া প্রতিদিন তোমার পূজা করিব। এইরূপে চারু তাহার সমস্ত ঘরকন্যা, তাহার সমস্ত কর্তব্যের অন্তঃস্তরের তলদেশে সুরঙ্গ খনন করিয়া সে নিরালোক নিস্তব্ধ অন্ধকারের মধ্যে অশ্রুমালা সজ্জিত একটি গোপন শোকের মন্দির নির্মাণ করিয়া রাখিল। সেখানে তাহার স্বামী বা পৃথিবীর আর কাহারও কোনো অধিকার রহিল না। সেই স্থানটুকু যেমন গোপনতম, তেমনি গভীরতম, তেমনি প্রিয়তম। তাহারই দ্বারে সেই সংসারের সমস্ত ছদ্মবেশ পরিত্যাগ করিয়া নিজের অনাবৃত আত্মস্বরূপে প্রবেশ করে এবং সেখান হইতে বাহির হইয়া মুখোশখানা আবার মুখে দিয়া পৃথিবীর হাস্যালাপ ও ক্রিয়াকর্মের রঙ্গভূমির মধ্যে আসিয়া উপস্থিত হয়। এইরূপে মনের সহিত দ্বন্দ্ববিবাদ ত্যাগ করিয়া চারু তাহার বৃহৎ বিষাদের মধ্যে এক প্রকার শান্তি লাভ করিল এবং একনিষ্ঠ হইয়া স্বামীকে ভক্তি ও যত্ন করিতে লাগিল। ভূপতি যখন নিদ্রিত থাকিত, চারু তখন ধীরে ধীরে তাহার পায়ের কাছে মাথা রাখিয়া পায়ের ধুলা সীমন্তে তুলিয়া লইত। সেবা শুশ্রূষায় গৃহকর্মে স্বামীর লেশমাত্র ইচ্ছা সে অসম্পূর্ণ রাখিত না। আশ্রিত প্রতিপালিত ব্যক্তিদের প্রতি কোনো প্রকার অযত্নে ভূপতি দুঃখিত হইত জানিয়া চারু তাহাদের প্রতি আতিথ্যে তিলমাত্র ত্রুটি ঘটিতে দিত না। এইরূপে সমস্ত কাজকর্ম সারিয়া ভূপতির উচ্ছিষ্ট প্রসাদ খাইয়া চারুর দিন শেষ হইয়া যাইত। এই সেবা ও যত্নে ভগ্নশ্রী ভূপতি যেন নবযৌবন ফিরিয়া পাইল। স্ত্রীর সহিত পূর্বে যেন তাহার নববিবাহ হয় নাই, এতদিন পরে যেন হইল। সাজসজ্জায় হাস্যে পরিহাসে বিকশিত হইয়া সংসারের সমস্ত দুর্ভাবনাকে ভূপতি মনের এক পাশে ঠেলিয়া রাখিয়া দিল। রোগ আরামের পর যেমন ক্ষুধা বাড়িয়া ওঠে, শরীরে ভোগ শক্তির বিকাশকে সচেতনভাবে অনুভব করা যায়, ভূপতির মনে এতকাল পরে সেইরূপ একটা অপূর্ব এবং প্রবল ভাবাবেশে সঞ্চার হইল। বন্ধুদিগকে এমনকি চারুকে লুকাইয়া ভূপতি কেবল কবিতা পড়িতে লাগিল। মনে মনে কহিল, কাগজখানা গিয়া এবং অনেক দুঃখ পাইয়া এতদিন পরে আমি আমার স্ত্রীকে আবিষ্কার করিতে পারিয়াছি। ভূপতি চারুকে বলিল, চারু, তুমি আজকাল লেখা একেবারেই ছেড়ে দিয়েছো কেন? ভারী তো আমার লেখা। সত্যি কথা বলছি, তোমার মতো অমন বাংলা এখনকার লেখকদের মধ্যে আমি তো আর কারো দেখিনি। বিশ্ববন্ধুতে যা লিখেছিল আমারও ঠিক তাই মত। আহ, থামো। এই দেখো না বলিয়া একখণ্ড সররুহু বাহির করিয়া চারু ও অমলের ভাষা তুলনা করিতে আরম্ভ করিল। চারু আরক্ত মুখে ভূপতির হাত হইতে কাগজ কাড়িয়া লইয়া অঞ্চলের মধ্যে আচ্ছাদন করিয়া রাখিল। ভূপতি মনে মনে ভাবিল, লেখার সঙ্গে একজন না থাকিলে লেখা বাহির হয় না। রসো, আমাকে লেখাটা অভ্যাস করিতে হইবে, তা হইলে ক্রমে চারুরও লেখার উৎসাহ সঞ্চার করিতে পারিব। ভূপতি অত্যন্ত গোপনে খাতা লইয়া লেখা অভ্যাস করিতে আরম্ভ করিল। অভিধান দেখিয়া পুনঃ পুনঃ কাটিয়া বারবার কাপি করিয়া ভূপতির বেকার অবস্থার দিনগুলি কাটিতে লাগিল। এত কষ্টে এত চেষ্টায় তাহাকে লিখিতে হইতেছে যে সেই বহু দুঃখের রচনাগুলির প্রতি ক্রমে তাহার বিশ্বাস ও মমতা জন্মিল। অবশেষে একদিন তাহার লেখা আর একজনকে দিয়া নকল করাইয়া ভূপতি স্ত্রীকে লইয়া দিল। কহিল, আমার এক বন্ধু নতুন লিখতে আরম্ভ করেছে, আমি তো কিছু বুঝি নে, তুমি একবার পড়ে দেখো, দেখি তোমার কেমন লাগে। খাতাখানা চারুর হাতে দিয়া সাধসে ভূপতি বাহিরে চলিয়া গেল। সরল ভূপতির এই ছলনাটুকু চারুর বুঝিতে বাকি রহিল না। পড়িল, লেখার ছাদ এবং বিষয় দেখিয়া একটুখানি হাসিল। হায়, চারু তাহার স্বামীকে ভক্তি করিবার জন্য এত আয়োজন করিতেছে, সে কেন এমন ছেলে মানুষই করিয়া পূজার অর্ঘ্য ছড়াইয়া ফেলিতেছে? চারুর কাছে বাহবা আদায় করিবার জন্য তাহার এত চেষ্টা কেন? সে যদি কিছুই না করিত, চারুর মনোযোগ আকর্ষণের জন্য সর্বদাই তাহার যদি প্রয়াস না থাকিত, তবে স্বামীর পূজা চারুর পক্ষে সহজসাধ্য হইত। চারুর একান্ত ইচ্ছা ভূপতি কোনো অংশেই নিজেকে চারুর অপেক্ষা ছোট না করিয়া ফেলে।
চারু খাতাখানা মুড়িয়া বালিশে হেলান দিয়া দূরের দিকে চাহিয়া অনেকক্ষণ ধরিয়া ভাবিতে লাগিল। অমলও তাহাকে নূতন লেখা পড়িবার জন্য আনিয়া দিত। সন্ধ্যাবেলায় উৎসুক ভূপতি শয়নগৃহের সম্মুখবর্তী বারান্দায় ফুলের টব পর্যবেক্ষণে নিযুক্ত হইল। কোনো কথা জিজ্ঞাসা করিতে সাহস করিল না। চারু আপনি বলিল, এ কি তোমার বন্ধুর প্রথম লেখা? হ্যাঁ। ও, এত চমৎকার হয়েছে, প্রথম লেখা বলে মনেই হয় না। ভূপতি অত্যন্ত খুশি হইয়া ভাবিতে লাগিল, বেনামি লেখাটায় নিজের নামজারি করা যায় কি উপায়। ভূপতির খাতা ভয়ঙ্কর দ্রুত গতিতে পূর্ণ হইয়া উঠিতে লাগিল। নাম প্রকাশ হইতেও বিলম্ব হইল না। বিলাত হইতে চিঠি আসিবার দিন কবে, এই খবর চারু সর্বদাই রাখিত। প্রথমে এডেন হইতে ভূপতির নামে একখানা চিঠি আসিল। তাহাতে অমল বৌঠানকে প্রণাম নিবেদন করিয়াছে। সুয়েজ হইতেও ভূপতির চিঠি আসিল। বৌঠান তাহার মধ্যেও প্রণাম পাইল। মাল্টা হইতে চিঠি পাওয়া গেল, তাহাতেও পুনশ্চ নিবেদনে বৌঠানের প্রণাম আসিল। চারু অমলের একখানা চিঠিও পাইল না। ভূপতির চিঠিগুলি চাইয়া লইয়া উল্টিয়া পাল্টিয়া বারবার করিয়া পড়িয়া দেখিল, প্রণাম জ্ঞাপন ছাড়া আর কোথাও তাহার সম্বন্ধে আভাস মাত্রও নাই। চারু এই কয়দিন যে একটি শান্ত বিষাদের চন্দ্রাতপ ছায়ায় আশ্রয় লইয়াছিল, অমলের এই উপেক্ষায় তাহা ছিন্ন হইয়া গেল। অন্তরের মধ্যে তাহার হৃৎপিণ্ডটা লইয়া আবার যেন ছেঁড়াছেড়ি আরম্ভ হইল। তাহার সংসারের কর্তব্য স্থিতির মধ্যে আবার ভূমিকম্পের আন্দোলন জাগিয়া উঠিল। এখন ভূপতি একদিন অর্ধরাত্রে উঠিয়া দেখে চারু বিছানায় নাই। খুঁজিয়া খুঁজিয়া দেখে চারু দক্ষিণের ঘরের জানলায় বসিয়া আছে। তাকে দেখিয়া চারু তাড়াতাড়ি উঠিয়া বলে, ঘরে আজ যে গরম, তাই একটু বাতাসে এসেছি। ভূপতি উদ্বিগ্ন হইয়া বিছানায় পাখা টানার বন্দোবস্ত করিয়া দিল এবং চারুর স্বাস্থ্যভঙ্গ আশঙ্কা করিয়া সর্বদাই তাহার প্রতি দৃষ্টি রাখিল। চারু হাসিয়া বলিত, আমি বেশ আছি, তুমি কেন মিছামিছি ব্যস্ত হও? এই হাসিটুকু ফুটাইয়া তুলিতে তাহার বক্ষের সমস্ত শক্তি প্রয়োগ করিতে হইত। অমল বিলাত পৌঁছিল। চারু স্থির করিয়াছিল পথে তাহাকে স্বতন্ত্র চিঠি লিখিবার যথেষ্ট সুযোগ হয়তো ছিল না। বিলাতে পৌঁছিয়া অমল লম্বা চিঠি লিখিবে, কিন্তু সেই লম্বা চিঠি আসিল না। প্রত্যেক মেল আসিবার দিনে চারু তাহার সমস্ত কাজকর্ম কথাবার্তার মধ্যে ভেতরে ভেতরে ছটপট করিতে থাকিত। পাছে ভূপতি বলে, তোমার নামে চিঠি নাই, এই জন্য সাহস করিয়া ভূপতিকে প্রশ্ন জিজ্ঞাসা করিতে পারিত না। এমন অবস্থায় একদিন চিঠি আসিবার দিনে ভূপতি মন্দ গমনে আসিয়া মৃদু হাস্যে কহিল, একটা জিনিস আছে, দেখবে? চারু ব্যস্ত সমস্ত চমকিত হইয়া কহিল, কই দেখাও। ভূপতি পরিহাসপূর্বক দেখাইতে চাহিল না। চারু অধীর হইয়া ভূপতির চাদরের মধ্য হইতে বাঞ্ছিত পদার্থ কাড়িয়া লইবার চেষ্টা করিল। সে মনে মনে ভাবিল, সকাল হইতেই আমার মন বলিতেছে আজ আমার চিঠি আসবেই, এই কখনো ব্যর্থ হইতে পারে না। ভূপতির পরিহাস স্পৃহা ক্রমেই বাড়িয়া উঠিল। সে চারুকে এড়াইয়া খাটের চারিদিকে ফিরিতে লাগিল। তখন চারু একান্ত বিরক্তির সহিত খাটের ওপর বসিয়া চোখ ছলছল করিয়া তুলিল। চারুর একান্ত আগ্রহে ভূপতি অত্যন্ত খুশি হইয়া চাদরের ভেতর হইতে নিজের রচনার খাতাখানা বাহির করিয়া তাড়াতাড়ি চারুর কোলে দিয়া কহিল, রাগ করো না, এই নাও। অমল যদিও ভূপতিকে জানাইয়াছিল যে পড়াশোনার তারায় সে দীর্ঘকাল পত্র লিখিতে সময় পাইবে না, তবু দুই এক মেল তাহার পত্র না আসাতে সমস্ত সংসার চারুর পক্ষে কণ্ঠসজ্জা হইয়া উঠিল। সন্ধ্যাবেলায় 5 কথার মধ্যে চারু অত্যন্ত উদাসীনভাবে শান্ত স্বরে তাহার স্বামীকে কহিল, আচ্ছা দেখো, বিলেতে একটা টেলিগ্রাফ করে জানলে হয় না অমল কেমন আছে? ভূপতি কহিল, 2 সপ্তাহ আগে তার চিঠি পাওয়া গেছে,
সে এখন পড়ায় ব্যস্ত। ও, তবে কাজ নেই। আমি ভাবছিলাম বিদেশে আছে, যদি ব্যামো শ্যামো হয় বলা তো যায় না। না না, তেমন কোনো ব্যামো হলে খবর পাওয়া যেত। টেলিগ্রাফ করাও তো কম খরচা নয়। তাই নাকি? আমি ভেবেছিলাম বড় জোর 1 টাকা কি 2 টাকা লাগবে। বলো কি, প্রায় 100 টাকার ধাক্কা। উহ, তাহলে তো কথাই নেই। দিন দুয়েক পরে চারু ভূপতিকে বলিল, আমার বোন এখন চুচুর হয়ে আছে, আজ একবার তার খবর নিয়ে আসতে পারো? ও কেন, কোনো অসুখ করেছে নাকি? না, অসুখ না, জানোই তো তুমি গেলে তারা কত খুশি হয়। ভূপতি চারুর অনুরোধে গাড়ি চড়িয়া হাবড়া স্টেশন অভিমুখে ছুটিল। পথে একসার গরুর গাড়ি আসিয়া তাহার গাড়ি আটক করিল। এমন সময় পরিচিত টেলিগ্রাফের হরকরা ভূপতিকে দেখিয়া তাহার হাতে একখানা টেলিগ্রাফ লইয়া দিল। বিলাতে টেলিগ্রাম দেখিয়া ভূপতি ভারী ভয় পাইল। ভাবিল অমলের হয়তো অসুখ করিয়াছে। ভয় ভয় খুলিয়া দেখিল টেলিগ্রামে লেখা আছে, আমি ভালো আছি। ইহার অর্থ কি? পরীক্ষা করিয়া দেখিল ইহা প্রিপেড টেলিগ্রামের উত্তর। হাওড়া যাওয়া হইল না। গাড়ি ফিরাইয়া ভূপতি বাড়ি আসিয়া স্ত্রীর হাতে টেলিগ্রাম দিল। ভূপতির হাতে টেলিগ্রাম দেখিয়া চারুর মুখ পাংশুবর্ণ হইয়া গেল। ভূপতি কহিল, আমি এর মানে কিছুই বুঝতে পারছি না। অনুসন্ধানে ভূপতি মানে বুঝিল। চারু নিজের গহনা বন্ধক রাখিয়া টাকা ধার করিয়া টেলিগ্রাম পাঠাইয়াছিল। ভূপতি ভাবিল, এত করিবার তো দরকার ছিল না। আমাকে একটু অনুরোধ করিয়া ধরিলেই তো আমি টেলিগ্রাফ করিয়া দিতাম। চাকরকে দিয়া গোপনে বাজারে গহনা বন্ধক দিতে পাঠানো, এ তো ভালো হয় নাই। থাকিয়া থাকিয়া ভূপতির মনে কেবলই এই প্রশ্ন হইতে লাগিল, চারু কেন এত বাড়াবাড়ি করিল? একটা অস্পষ্ট সন্দেহ অলক্ষ্যভাবে তাহাকে বিদ্ধ করিতে লাগিল। সে সন্দেহটাকে ভূপতি প্রত্যক্ষভাবে দেখিতে চাইল না। ভুলিয়া থাকিতে চেষ্টা করিল, কিন্তু বেদনা কোনো মতে ছাড়িল না। অমরের শরীর ভালো আছে, তবু সে চিঠি লেখে না। একেবারে এমন নিদারুণ ছাড়াছাড়ি হইল, কি করিয়া? একবার মুখোমুখি এই প্রশ্নটার জবাব লইয়া আসিতে ইচ্ছা হয়, কিন্তু মধ্যে সমুদ্র, পার হইবার কোনো পথ নাই। নিষ্ঠুর বিচ্ছেদ, নিরুপায় বিচ্ছেদ, সকল প্রশ্ন সকল প্রতিকারের অতীত বিচ্ছেদ। চারু আপনাকে আর খাড়া রাখিতে পারে না। কাজকর্ম পড়িয়া থাকে, সকল বিষয়ই ভুল হয়। চাকর বাকর চুরি করে, লোকে তাহার দীনভাব লক্ষ্য করিয়া নানা প্রকার কানাকানি করিতে থাকে, কিছুতেই তার চেতনা মাত্র নাই। এমনই হইল, হঠাৎ চারু চমকিয়া উঠিত। কথা কইতে কইতে তাহাকে কাঁদিবার জন্য উঠিয়া যাইতে হইত। অমলের নাম শুনিবা মাত্র তাহার মুখ বিবর্ণ হইয়া যাইত। অবশেষে ভূপতিও সমস্ত দেখিল, এবং যাহা মুহূর্তের জন্য ভাবে নাই তাহাও ভাবিল। সংসার একেবারে তাহার কাছে বৃদ্ধ শুষ্ক জীর্ণ হইয়া গেল। মাঝে যে কয়দিন আনন্দের উন্মেষে ভূপতি অন্ধ হইয়াছিল, সেই কয়দিনের স্মৃতি তাহাকে লজ্জা দিতে লাগিল। যে অনভিজ্ঞ বানর জহর চেনে না, তাহাকে ঝুটা পাথর দিয়া কি এমনি করিয়াই ঠকাইতে হয়। চারুর যে সকল কথায় আদরে ব্যবহারে ভূপতি ভুলিয়াছিল, সেগুলো মনে আসিয়া তাকে মুড়ো 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 বলিয়া বেত মারিতে লাগিল। অবশেষে তাহার বহু কষ্টের বহু যত্নের রচনাগুলির কথা যখন মনে উদয় হইল, তখন ভূপতি ধরণীকে দ্বিধা হইতে বলিল। অঙ্কুশ তাড়িতের মতো চারুর কাছে দ্রুত পদে গিয়া ভূপতি কহিল, আমার সেই লেখাগুলো কোথায়? চারু কহিল, আমার কাছে আছে। ও, সেগুলো দাও। চারু তখন ভূপতির জন্য ডিমের কচুরি ভাজিতেছিল। কহিল, তোমার কি এখনই চাই? হ্যাঁ হ্যাঁ, এখনই চাই। চারু কড়া নামাইয়া রাখিয়া আলমারি হইতে খাতা ও কাগজগুলি বাহির করিয়া আনিল। ভূপতি অধীরভাবে তাহার হাত হইতে সমস্ত টানিয়া লইয়া খাতাপত্র একেবারে উনানের মধ্যে ফেলিয়া দিল। চারু ব্যস্ত হইয়া সেগুলো বাহির করিবার চেষ্টা করিয়া কহিল, এ কি করলে? ভূপতি তাহার হাত চাপিয়া ধরিয়া গর্জন করিয়া বলিল, থাক। চারু বিস্মিত হইয়া দাঁড়াইয়া রহিল।
সমস্ত লেখা নিঃশেষে পুড়িয়া ভস্ম হইয়া গেল। চারু বুঝিল, দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। কচুরি ভাজা অসমাপ্ত রাখিয়া ধীরে ধীরে অন্যত্র চলিয়া গেল। চারুর সম্মুখে খাতা নষ্ট করিবার সংকল্প ভূপতির ছিল না, কিন্তু ঠিক সামনেই আগুনটা জ্বলিতেছিল দেখিয়া কেমন যেন তাহার খুন চাপিয়া উঠিল। ভূপতি আত্মসংবরণ করিতে না পারিয়া প্রবঞ্চিত নির্বোধের সমস্ত চেষ্টা বঞ্চনাকারিণীর সম্মুখেই আগুনে ফেলিয়া দিল। সমস্ত ছাই হইয়া গেলে ভূপতির আকস্মিক উদ্দামতা যখন শান্ত হইয়া আসিল, তখন চারু আপন অপরাধের বোঝা বহন করিয়া যেরূপ গভীর বিষাদে নীরবে নতমুখে চলিয়া গেল, তা ভূপতির মনে জাগিয়া উঠিল। সম্মুখে চাইয়া দেখিল, ভূপতি বিশেষ করিয়া ভালোবাসে বলিয়াই চারু স্বহস্তে যত্ন করিয়া খাবার তৈরি করিতেছিল। ভূপতি বারান্দার রেলিং এর ওপর ভর দিয়া দাঁড়াইল। মনে মনে ভাবিতে লাগিল, তাহার জন্য চারুর এই যে সকল অশান্ত চেষ্টা, এই যে সমস্ত প্রাণপণ বঞ্চনা, ইহা অপেক্ষা সকরুণ ব্যাপার জগৎ সংসারে আর কি আছে। এই সমস্ত বঞ্চনায় এ তো ছলনাকারিণীর হ্যায় ছলনা মাত্র নহে। এই ছলনাগুলির জন্য ক্ষত হৃদয়ের ক্ষত যন্ত্রণা চতুর্গুণ বাড়াইয়া অভাগিনীকে প্রতিদিন প্রতি মুহূর্তে হৃৎপিণ্ড হইতে রক্ত নিষ্পেষণ করিয়া বাহির করিতে হইয়াছে। ভূপতি মনে মনে কহিল, হায় অবলা, হায় দুঃখিনী, দরকার ছিল না, আবার এসব কিছুই দরকার ছিল না। এতকাল আমি তো ভালোবাসা না পাইয়াও পাই নাই বলিয়া জানিতেও পারি নাই। আমার তো কেবল প্রুফ দেখিয়া কাগজ লিখিয়াই চলিয়া গিয়াছিল, আমার জন্য এত করিবার কোনো দরকারই ছিল না। তখন আপনার জীবনকে চারুর জীবন হইতে দূরে সরাইয়া লইয়া ডাক্তার যেমন সাংঘাতিক ব্যাধিগ্রস্ত রোগীকে দেখে, ভূপতি তেমনি করিয়া নিঃসম্পর্ক লোকের মতো চারুকে দূর হইতে দেখিল। ওই একটি ক্ষীণশক্তি নারীর হৃদয় কি প্রবল সংসারের দ্বারা চারিদিকে আক্রান্ত হইয়াছে। এমন লোক নাই যাহার কাছে সকল কথা ব্যক্ত করিতে পারে, এমন কথা নহে যাহা ব্যক্ত করা যায়। এমন স্থান নাই যেখানে সমস্ত হৃদয় উদ্ঘাটিত করিয়া দিয়া সে হাহাকার করিয়া উঠিতে পারে। অথচ এই অপ্রকাশ্য, অপরিহার্য, অপ্রতিবিধেয় প্রত্যহ পুঞ্জীভূত দুঃখভার বহন করিয়া নিতান্ত সহজ লোকের মতো, তাহার সুস্থচিত্ত প্রতিবেশিনীদের মতো তাহাকে প্রতিদিনের গৃহকর্ম সম্পূর্ণ করিতে হইতেছে। ভূপতি তাহার শয়ন গৃহে গিয়া দেখিল, জানালার গড়াদে ধরিয়া অশ্রুহীন অনিমেষ দৃষ্টিতে চারু বাহিরের দিকে চাহিয়া আছে। ভূপতি আস্তে আস্তে তাহার কাছে আসিয়া দাঁড়াইল, কিচ্ছু বলিল না, তাহার মাথার ওপরে হাত রাখিল। বন্ধুরা ভূপতিকে জিজ্ঞাসা করিল, এই ব্যাপারখানা কি, এত ব্যস্ত কেন? ভূপতি কহিল, খবরের কাগজ। আবার খবরের কাগজ? ভিটেমাটি খবরের কাগজে মুড়ে গঙ্গার জলে ফেলতে হবে নাকি? না, আর নিজে কাগজ করছি নে, তবে মহীশূরে একটা কাগজ বের হবে, আমাকে তার সম্পাদক করেছে। এই বাড়িঘর ছেড়ে একেবারে মহীশূরে যাবে? চারুকে সঙ্গে নিয়ে যাচ্ছ? না না, মামারা এখানে এসে থাকবেন। সম্পাদকী নেশা তোমার আর কিছুতেই ছুটলো না। মানুষের যা হোক একটা কিছু নেশা চাই। বিদায়কালে চারু জিজ্ঞাসা করিল, কবে আসবে? তোমার যদি একলা বোধ হয় আমাকে লিখো, আমি চলে আসব। বলিয়া বিদায় লইয়া ভূপতি যখন দ্বারের কাছ পর্যন্ত আসিয়া পৌঁছিল, তখন হঠাৎ চারু ছুটিয়া আসিয়া তার হাত চাপিয়া ধরিল, কহিল, আমাকে সঙ্গে নিয়ে যাও, আমাকে এখানে ফেলে রেখে যেও না। ভূপতি থমকে দাঁড়াইয়া চারুর মুখের দিকে চাইয়া রহিল। মুষ্টি শিথিল হইয়া ভূপতির হাত হইতে চারুর হাত খুলিয়া আসিল। ভূপতি চারুর নিকট হইতে সরিয়া বারান্দায় আসিয়া দাঁড়াইল। ভূপতি বুঝিল, অমলের বিচ্ছেদ স্মৃতি যে বাড়িকে বেষ্টন করিয়া জ্বলিতেছে, চারু দাবানলগ্রস্ত হরিণীর মতো সে বাড়ি পরিত্যাগ করিয়া পালাইতে চায়। কিন্তু আমার কথা সে একবার ভাবিয়া দেখিল না, আমি কোথায় পালাইব? যে স্ত্রী হৃদয়ের মধ্যে নিয়ত অন্যকে ধ্যান করিতেছে, বিদেশে গিয়াও তাহাকে ভুলিতে সময় পাইব না? নির্জন বন্ধুহীন প্রবাসে প্রত্যহ তাহাকে সঙ্গদান করিতে হইবে।
সমস্ত দিন পরিশ্রম করিয়া সন্ধ্যায় যখন ঘরে ফিরিব, তখন নিস্তব্ধ শোক পরায়ণা নারীকে লইয়া সেই সন্ধ্যা কি ভয়ানক হইয়া উঠিবে। যাহার অন্তরের মধ্যে মৃতভার, তাহাকে বক্ষের কাছে ধরিয়া রাখা সে আমি কতদিন পারিব। আরও কত বৎসর প্রত্যহ আমাকে এমনি করিয়া বাঁচিতে হইবে। যে আশ্রয় চূর্ণ হইয়া ভাঙিয়া গেছে, তাহার ভাঙা ইটকাঠগুলা ফেলিয়া যাইতে পারিব না, কাঁধে করিয়া বহিয়া বেড়াইতে হইবে। ভূপতি চারুকে আসিয়া কহিল, না না, সে আমি পারিব না। মুহূর্তের মধ্যে সমস্ত রক্ত নামিয়া গিয়া চারুর মুখ কাগজের মতো শুষ্ক সাদা হইয়া গেল। চারু মুঠা করিয়া খাট চাপিয়া ধরিল। তৎক্ষণাৎ ভূপতি কহিল, চলো চারু, আমার সঙ্গেই চলো। চারু বলিল, না, থাক। শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প নষ্ট নীর। আজ শুনলেন আপনারা দ্বিতীয় এবং অন্তিম পর্ব। সমগ্র পাঠ এবং বিভিন্ন চরিত্রে ছিলাম আমি লোকনাথ। বিভিন্ন স্বাদের গল্প, প্রবন্ধ এবং উপন্যাস শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আরও নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন আপনারা সবাই।